চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের নতুন যে চ্যাপ্টার সেটা হচ্ছে ব্লাড রিলেশন, তাই তো? ব্লাড, BLOOD, ব্লাড রিলেশন, রিলেশন RELATION, ব্লাড রিলেশন। তো আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে ব্লাড রিলেশন। রিজনিংয়ের একটি ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই ব্লাড রিলেশন। ব্লাড মানে কি? ব্লাড মানে আপনারা প্রত্যেকেই বলবেন যে ব্লাড মানে তো রক্ত, একদমই তাই, ব্লাড মানে রক্ত। রিলেশন মানে কি? রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। এবার এখানে সেই সম্পর্ক নয় আর কি যেটা আমরা বুঝে থাকি আর কি। আমরা কি বুঝে থাকি আর কি, দেখবেন এই সম্পর্ক বা রিলেশন এই কথাটা আমরা প্রায় কম বেশি আমাদের যারা জুনিয়র রয়েছে আর কি, বিশেষ করে 7-8-এ যারা পড়ে আর কি, তাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে ও নাকি তার সঙ্গে রিলেশনে আছে, সে নাকি তার সাথে রিলেশনে আছে। তো সেই রিলেশনের কথা এখানে বলা হয়নি। এখানে যে রিলেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের পারিবারিক যে রিলেশন, মানে আমাদের রক্তের মধ্যে যে একটা রিলেশন থাকে, সেই রিলেশনের কথা এখানে বলা হয়েছে। তো সেই রিলেশন এর যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষাতে আসবে, সেই প্রবলেমগুলোকে সমাধান করার জন্য প্রথমে আমাদের একটু বেসিকটুকু জানতে হবে। সেই বেসিকটুকু জানার পর তারপর আমরা আস্তে আস্তে প্রবলেমগুলোকে সমাধান করব। টোটাল 10টা প্রবলেম রয়েছে। 10টা প্রবলেম সলভ করে নিলে আশা করছি এই ব্লাড রিলেশন থেকে কোনো রকম কোনো প্রশ্ন আপনাদের আটকাবে না। ক্লিয়ার? চলুন তাহলে শুরু করা যাক। রক্তের সম্পর্ক। তো রক্তের সম্পর্ক আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের জেনারেশান জানতে হবে। জেনারেশান, ঠিক আছে? সবার প্রথমে আমাদের কী জানতে হবে? জেনারেশান, ঠিক আছে? যেমন আমরা বলি না, জেনারেশান কথাটা আমরা পড়েছি না, যে আমাদের জেনারেশান, ঠিক আছে, আমার বাবাদের জেনারেশান, আমার কাকাদের জেনারেশান, এরকম আমরা জেনারেশান পড়েছি না? বা আরেকটা কথা মানে আপনারা ব্যাপকভাবে শুনে থাকবেন আর কি, যে তোমাদের জেনারেশনে কত সহজ পড়াশোনা করা, আমাদের জেনারেশনের মাধ্যমিকে 375 পেতে গেলে কি কষ্টটাই না করতে হতো আর কি। এখনকার জেনারেশনের ছেলেপেলে একদম রসাতলে গেছে আর কি, মানে মাধ্যমিক দিতে না দিতেই একটা ফোন পেয়ে যাচ্ছে আর কি, আর ফোন পেয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছেন আর কি। তো এখনকার জেনারেশনের ছেলেপেলে একটাও ভালো নয় আর কি। আমাদের জেনারেশনের ছেলেপেলে একদম ছিল আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার বলে, হ্যাঁ এটাই বলে আর কি, গ্রামাঞ্চলে আমাদের তো বলে আর কি। তো আমাদের সবার প্রথমে জেনারেশান জানতে হবে আর কি। তাহলে আমাদের জেনারেশান জানতে গেলে সবার প্রথমে তাহলে আমাকে দিয়ে শুরু করি আর কি, তাই তো? তাহলে সবার প্রথমে আমাদের জেনারেশান জানতে গিয়ে সবার প্রথমে আমি যে জায়গাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমি বা আমরা। তাহলে আমি বা আমরা এদের জেনারেশনে কারা থাকবে আর কি, মানে আমার জেনারেশনে কারা থাকবে। আমি এখানে আমার কথাটা লিখলাম আর কি, আমি এখানে লিখলাম হচ্ছে আমার। ক্লিয়ার? এখানে সবাই নিজে নিজে পুট করে নিন যে আমার। তাহলে আমার জেনারেশনে কারা কারা থাকবে আর কি, সবার প্রথমে আমাকে এটুকু জানতে হবে যে আমার জেনারেশান। তাহলে আমি শুভজিৎ, আমার জেনারেশানে আমি কাকে কাকে পাবো আর কি। তাহলে আমার জেনারেশানে আমি সবার প্রথমেই যাকে পাবো হচ্ছে সেটা হচ্ছে আমার যে মহিলা মিত্র থাকবেন যিনি, মানে আমার যে স্ত্রী থাকবেন আর কি, তাকে, তাই তো? তাহলে আমার যে স্ত্রী হবেন আর কি, বা আমার যে বউ হবে, বা আমার যে মহিলা মিত্র হবে যিনি আর কি, বা আমার যে গার্লফ্রেন্ড যিনি হবেন আর কি, তো সে তো আমার জেনারেশনেরই প্লেয়ার হবে, তাই না? সে নিশ্চয়ই অন্য জেনারেশনের হবে না, আমাদের জেনারেশনেরই হবে। তাহলে আমি এবং আমার স্ত্রী এরা হচ্ছে কি আমাদের জেনারেশনের মধ্যে, এবং সেই সঙ্গে আমারও নিশ্চয়ই ভাই বোন থাকবে কি থাকবে না? আমি থাকবো, আর সেই সঙ্গে কারা কারা থাকবে? আমি থাকবো, আর আমারও ভাই বোন থাকবে, ভাইও থাকবে প্লাস বোন থাকবে, ভাই বোন থাকবে, আমি থাকবো এবং আমার ভাই বোন থাকবে। একই রকমভাবে আমি যদি আমার স্ত্রীর কথা যদি বলি আর কি, আমার স্ত্রীরও ভাই বোন থাকবে কি থাকবে না? ভাই প্লাস বোন থাকবে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমি আমার জেনারেশনের কথা বলছি। তাহলে আমার জেনারেশনে আমি কাকে পেলাম? যে আমি আর আমার স্ত্রী, আমার ভাই বোন আর আমার স্ত্রীর ভাই বোন, তার এগুলো সবাই হচ্ছে আমাদের জেনারেশন। ক্লিয়ার? একই রকমভাবে আপনারা যারা রয়েছেন আর কি, তাহলে আপনি থাকবেন আপনার জেনারেশনে, এবং আপনার যে হাজব্যান্ড যিনি হবেন আর কি, তিনিও কিন্তু আপনার জেনারেশনেরই, এবং আপনার যে ভাই বোন যারা রয়েছে, এবং আপনার হাজব্যান্ড বা আপনার যে ওয়াইফ তার যে ভাই বোন রয়েছে, তারাও
আপনাদের জেনারেশনেরই পড়বে আর কি। তাহলে প্রথম জেনারেশন মানে আমার জেনারেশনে আমরা কাকে কাকে পাবো, আশা করি আপনাদের ক্লিয়ার হলো। একদম সহজ সরল ভাষায় মাথায় রাখুন, আমি যদি ছেলে হই তাহলে আমি এবং আমার স্ত্রী এবং আমার ভাই বোন, আমার স্ত্রীর ভাই বোন হয়ে গেল। আমি যদি একটা মেয়ে হই তাহলে আমি এবং আমার হাজব্যান্ডের যদি ভাই বোন থাকে, বা আমি মেয়ে আমার যদি কোনো ভাই বোন থাকে, এরা সবাই আমার জেনারেশনে পড়বে। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এটা আমরা কি পড়লাম? এটা আমরা পড়লাম হচ্ছে ফার্স্ট জেনারেশন। তাহলে এই জেনারেশনে আমরা কাকে কাকে পাবো? আমি থাকবো, আমার স্ত্রী থাকবে, আর আমার যদি ভাই বোন থাকে তারা থাকবে, বা আমার স্ত্রীর যদি কোনো ভাই বোন থাকে তারা থাকবে। এরা সবাই হচ্ছে আমার জেনারেশন। ঠিক আছে? পরে এবার আমার আগের জেনারেশনের যদি কথা বলি, বলুন তো আমার আগের জেনারেশন কারা আর কি? আমার আগের জেনারেশন কারা? একদমই তাই, বাবা মা আমার, তাই না? তাহলে আমি আমার আগের জেনারেশনের যদি কথা বলি তাহলে আমি অবশ্যই উপরে লিখবো। ঠিক আছে? আগের জেনারেশন উপরে লিখবো, কেননা তারা গুরুজন আর কি, তাদেরকে সবসময় আমরা উপরে রাখারই চেষ্টা করব আর কি যতদিন থাকবো। তো আমার আগের জেনারেশনে আমি কাকে রাখবো? আমার আগের জেনারেশনে রাখবো হচ্ছে আমার যে বাবা রয়েছে এবং আমার যে মা রয়েছে, তাদেরকে রাখবো হচ্ছে আমার আগের জেনারেশনে। ক্লিয়ার? তাহলে আমার আগের জেনারেশনে কারা থাকবে? আমার আগের জেনারেশনে থাকবে হচ্ছে আমার বাবা থাকবে, আর কে থাকবে? আমার মা থাকবে। এরা দুজন থাকবে হচ্ছে আমার আগের জেনারেশনে। এবার বাবার ভাই বোন থাকতে পারে কি পারে না? থাকতে পারে তো, যাকে আমরা পিসি বলি। বাবার যদি বোন হয় তাহলে আমরা কি বলি? পিসি বলি। বাবার যদি ভাই হয় তাহলে আমরা কি বলি? কাকু বলি, জেঠু বলি। একই রকমভাবে মায়ের যদি বোন হয় তাহলে আমরা মাসি বলি। মায়ের যদি আবার ভাই হয় তাহলে তাকে আমরা কি বলি? কি বলি যেন তাকে? মামা বলে, মামা বলি আর কি। তাহলে আমার আগের জেনারেশনে কারা থাকবে? আমার আগের জেনারেশনে আমার বাবা মা থাকবে, এবং আমার বাবা মার যদি কোনো ভাই বা বোন যদি থাকে তাহলে তারা প্রত্যেকেই আমার মানে আগের জেনারেশনের, অর্থাৎ আমার মা বাবার জেনারেশনের মধ্যে তারা পড়বে। তাহলে আমার আগের জেনারেশনে আমি বাবা পাবো, মা পাবো, এবং আমার মায়ের যদি কোনো ভাই বোন থাকে, ভাই প্লাস বোন, আমার মায়ের যদি কোনো ভাই বোন থাকে, এবং সেই সঙ্গে আমার বাবার যদি কোনো ভাই বোন থাকে, আমার বাবার যদি কোনো ভাই বোন থাকে, আমার বাবার যদি কোনো ভাই বোন থাকে, ভাই প্লাস বোন থাকে, তাহলে তারা প্রত্যেকেই আমার বাবা মার যে জেনারেশান রয়েছে, আমার বাবা মার জেনারেশানে পড়বে আর কি। আমার জেনারেশনে পড়বে। ক্লিয়ার? এবার তারপরে যদি আমি তার আগের জেনারেশন যদি দেখি, তাহলে তার আগের জেনারেশনে কারা থাকবে? তার আগের জেনারেশনে, তাহলে আমার জেনারেশনে আমি কাকে পেলাম? আমি এবং আমার যে স্ত্রী, এবং আমার যদি কোনো ভাই বোন থাকে, এবং আমার স্ত্রীর যদি কোনো ভাই বোন থাকে, তাহলে তারা প্রত্যেকেই আমার জেনারেশন। একই রকমভাবে আমার আগের জেনারেশনে কারা থাকবে? আমার বাবা এবং মা, এবং আমার বাবা মায়ের যদি কোনো ভাই বোন থাকে, বাবার ভাই বোনও থাকতে পারে, মায়েরও ভাই বোন থাকতে পারে আর কি, তো তারা প্রত্যেকেই আমার বাবা মার জেনারেশন, সেখানে থাকবে তারা। একই রকমভাবে তার আগের জেনারেশনের কথা যদি বলি, যদি বাবার যদি দেখি, বাবার সোর্স আর কি, তাহলে বাবার সোর্সে আমরা কাকে পাই? ঠাকুরদা পাই আর ঠাকুমা পাই। ঠাকুরদা আর পাবো হচ্ছে ঠাকুমা, ঠাকুরদা আর ঠাকুমা। একই রকমভাবে মায়ের যদি দেখি, মায়ের বাবা হচ্ছে কি? দাদু দিদা আমরা বলে থাকি, তাই তো? এবং একই রকমভাবে ঠাকুরদা এবং ঠাকুমা এবং এদের যদি ভাই বোন থাকে, এবং দাদু এবং দিদা এদের যদি ভাই বোন থাকে, এরা প্রত্যেকেই আমাদের আগের জেনারেশনে পড়বে। মানে এদের যদি কোনো ভাই বোন থাকে, এদের যদি কোনো ভাই প্লাস বোন থাকে, একই রকমভাবে আমার যে দাদু দিদা থাকবে, তাদের যদি কোনো ভাই বোন থাকে, তাহলে তারা প্রত্যেকেই আমাদের আগের জেনারেশনে পড়বে আর কি। ক্লিয়ার? যদিও আমাদের ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা এগুলো নিয়ে সেভাবে আমাদের প্রশ্ন আসে না আর কি, যতই টাফেস্ট লেভেল আপনি এক্সাম দিন, আমাদের আগের জেনারেশন মানে বাবা মা এবং আমাদের পরের জেনারেশন মানে আমাদের ছেলে যারা থাকবে আর কি, সেখান থেকেই বেশি প্রশ্ন আসে। চলুন, তাহলে এখানে আমি কি দেখলাম? জেনারেশন দেখলাম। আমার জেনারেশনে কাকে পাবো? আমি এবং আমার স্ত্রী, এবং তাদের যদি কোনো ভাই বোন থাকে, মানে আমার যদি কোনো ভাই বোন থাকে, আমার স্ত্রীর যদি কোনো ভাই বোন থাকে, তাহলে তারা হচ্ছে
আমাদের জেনারেশন। আমার আগের জেনারেশনে আমার মা বাবা এবং তাদের যদি কোনো ভাই বোন থাকে তাহলে তারা তাদের জেনারেশনে, এবং তার আগে ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা এবং তাদের ভাই বোন থাকলে তারা তাদের জেনারেশনে। এবার আমি যদি পরের জেনারেশনের কথা বলি, তাহলে আমার পরের জেনারেশনে আমি কাকে পাবো? আমার পরের জেনারেশনে বলুন, আমার পরের জেনারেশনে পাবো হচ্ছে আমার ছেলে এবং মেয়েকে, তাই তো? পরের জেনারেশনে আমি পাবো হচ্ছে আমার যে ছেলে থাকবে এবং আমার যে মেয়ে থাকবে, পরের জেনারেশনে এদেরকে পাবো আমি, তাই না? এবং ছেলেকে শুধু একা ধরলে হবে, তাই না? ছেলেরও কোনো মহিলা মিত্র থাকতে পারে কি পারে না? পারে নিশ্চয়ই, তাই না? তাহলে ছেলের যে মহিলা মিত্র থাকবে আর কি, বা ছেলের যে স্ত্রী থাকবে আর কি, ছেলের যে স্ত্রী থাকবে, ঠিক আছে, ছেলের যে স্ত্রী থাকবে আর কি, তারা প্রত্যেকেই তাদের জেনারেশন। একই রকমভাবে আমার যে মেয়ে থাকবে আর কি, সেই মেয়েরও কোনো পুরুষ মিত্র থাকলে থাকতেও পারে আর কি, থাকাটাই স্বাভাবিক, বা থাকবেই আর কি, তাই না? চলুন, তাহলে মেয়ের যে হাজব্যান্ড, যেটাকে আমরা কি বলছি, জামাই বলছি, বা মেয়ের হাজব্যান্ড মানে স্বামী, তাই তো, স্বামী, এবং তাদেরও ভাই বোন থাকতে পারে কি পারে না? তাদেরও ভাই বোন থাকতে পারে। তাহলে আমার ছেলে এবং ছেলের যে স্ত্রী, যেটাকে আমরা কি বলছি, ছেলের স্ত্রীকে আমরা কি বলবো? ছেলের স্ত্রীকে কি বলে? পুত্রবধূ, তাই না? এটা হচ্ছে কি পুত্রবধূ, এগুলো জানেন আপনারা। এবং আমার মেয়ে এবং মেয়ের যে স্বামী থাকবে তাকে আমরা কি বলবো? জামাই, তাই না? এবং তাদের যদি কোনো ভাই বোন থাকে তাহলে তারা আমার পরের জেনারেশনে পড়বে আর কি। তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে কি আমার পরের জেনারেশন, এরা প্রত্যেকেই হচ্ছে আমার পরের জেনারেশন, ঠিক আছে? একই রকমভাবে তার পরের জেনারেশনের কথা যদি বলি, তাই তো, তার পরের জেনারেশনে আমাদের কি হতে পারে? তাহলে তার পরের যে জেনারেশনে এই যে আমার ছেলে এবং এই যে আমার ছেলের বউ, মানে আমার যে পুত্রবধূ, এবার তাদের দ্বারা যে একটা ছোটকা হবে আর কি, তাই তো, যারাকে আমরা কি বলবো, নাতি নাতনি, একদম ঠিক আছে। একটা কি হবে, নাতি হবে এবং নাতনি হবে, ঠিক আছে, নাতি নাতনি। এবং এদের যদি কোনো ভাই বোন থাকে আর কি, ঠিক আছে, বা এবার এদের আবার হাজব্যান্ড থাকতে পারে, যেমন নাতির যে বউ, সেটাকে আমরা কি বলি, নাতবধূ, এরকম যাই হোক বলে আর কি। নাতনি যদি দেখি নাত জামাই, এরকম বলে। প্লাস এদের যদি কোনো ভাই বোন থাকে, নাতি নাতনি, এদের যদি কোনো ভাই বোন থাকে, ভাই প্লাস বোন, এরা যদি থাকে তাহলে এরা প্রত্যেকেই থাকবে হচ্ছে আমাদের পরের জেনারেশনে। এরা প্রত্যেকেই থাকবে কোথায়? আমাদের পরের জেনারেশনে। দেখুন, তাহলে এখনও পর্যন্ত আমি জাস্ট জেনারেশনটা আপনাদের বুঝিয়েছি। তাহলে আমি সবার প্রথমে আমার জেনারেশনের কথা বলছি আর কি। তাহলে আমার জেনারেশনে আমি কাকে পাবো? তাহলে আমার জেনারেশনে পাবো হচ্ছে আমি থাকবো, আর আমার যে স্ত্রী আছে বা আমার যে বউ আছে সে থাকবে, প্লাস আমার যদি কোনো ভাই বোন থাকে এবং আমার যে স্ত্রী থাকবে তার যদি কোনো ভাই বোন থাকে তাহলে তারা প্রত্যেকেই আমার জেনারেশনে থাকবে। আপনারা যারা রয়েছেন, আপনি থাকবেন এবং আপনার হাজব্যান্ড থাকবে আর কি, তাই তো। এবং আপনার কোনো যদি ভাই বোন থাকে বা আপনার হাজব্যান্ডের যদি কোনো ভাই বোন থাকে, তারা প্রত্যেকেই আপনার জেনারেশন। আপনার আগের জেনারেশনের কথা যদি বলি, আপনার আগের জেনারেশনে কারা থাকবে? আপনার মা বাবা থাকবে, এবং আপনার মা বাবার যদি কোনো ভাই বোন থাকে, যেমন আপনার বাবার যদি ভাই থাকে কাকা জেঠু হতে পারে, আপনার বাবার যদি বোন থাকে তাহলে আমরা পিসি বলি। একই রকমভাবে মামার ভাই থাকলে মামা, মায়ের ভাই থাকলে মামা, আর মায়ের যদি বোন থাকে তাহলে মাসি। তো তারা হচ্ছে আমাদের আগের জেনারেশন। পরের জেনারেশনের কথা যদি বলি আর কি, তাহলে পরের জেনারেশনে থাকবে হচ্ছে আমার স্ত্রী, এবং এই পরের জেনারেশনে থাকবে হচ্ছে আমার ছেলে এবং মেয়ে, এবং তাদের যদি বিবাহ হয় আর কি, তাহলে ছেলের সঙ্গে বিবাহ হবে হচ্ছে যার, সেটা হচ্ছে ছেলের বউ, বা আমরা কি বলবো ওটাকে, আমরা পুত্রবধূ বলবো। আর মেয়ের যে যিনি স্বামী হবে তাকে আমরা বলবো হচ্ছে জামাই। ক্লিয়ার? আমাদের এই তিনটে জিনিস নিয়েই আমাদের বেশি প্রশ্ন আসে। তাহলে জেনারেশন জিনিস কি, আশা করি বোঝা গেল। বলুন, জেনারেশন বোঝা গেছে? জেনারেশন, বাহ, জেনারেশন খুব ভালো বোঝা গেছে। চলুন নেক্সট আরেকটু ছোট্ট জিনিস আমরা একটু জেনে নেব, তাহলে আমাদের ব্লাড রিলেশন একদমই কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? চলুন, তাহলে প্রথমে যেটা জানবো, এগুলো একটু নোট বলে লিখবেন আর কি। যদি ভাই বোনের সম্পর্ক হয় আর কি,
ভাই বোনের সম্পর্ক হয়। ভাই বোনের যদি আপনি সম্পর্ক দেখেন, ভাই বোনের সম্পর্ক যদি দেখেন, বা যদি আপনাকে এরকম বলো যে এ হলো বিয়ের ভাই, এ হলো বিয়ের ভাই, তাহলে এখানে কি বলছে যে এ হলো বিয়ের ভাই, তাই তো? তাহলে ভাই বোনের সম্পর্ক, তার মানে এখানে দেখুন তো জেনারেশন কি চেঞ্জ হয়েছে নাকি একই জেনারেশনের মধ্যে পড়ছে এরা? বলুন। একই জেনারেশনে পড়ছে, খুবই ভালো কথা, সেম জেনারেশন। তাহলে যদি ভাই বোনের সম্পর্ক বলে আর কি, তাহলে এভাবে লিখবেন যে এ হলো, এ কি হলো, এ হলো বিয়ে আছে না, এই বিয়ের ভাই, এবং এভাবে ভাই বোনের সম্পর্ক বললে এভাবে তীর চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে? ভাই বোনের সম্পর্ক বললে এভাবে তীর চিহ্ন দিয়ে দেবেন। আর যদি ছেলে বোঝায় আর কি, যদি ছেলে বোঝাই তাহলে মাথায় যোগ চিহ্ন দিয়ে দেবেন, আর যদি মেয়ে বোঝাই তাহলে মাথায় বিয়োগ চিহ্ন দিয়ে দেবেন। তাহলে এখানে বলছে যে এ হলো বি এর ভাই, তাহলে বি এর ভাইকে এ, তাহলে এ হচ্ছে নিশ্চয়ই ভাই, তাহলে এ এর মাথায় যোগ চিহ্ন দিয়ে দিলেন। এবার বি যিনি রয়েছেন, বি বলুন তো এ ছেলে না মেয়ে? বলুন। দুটোই তো হতে পারে। বলুন। দুটোই হতে পারে, ছেলে বা মেয়ে। হ্যাঁ, ওটাই আমি শুনতে চাইছি, দুটোই হতে পারে আর কি, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না? কারণ আমার সেখানে তো বলেনি, তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। কিন্তু এখানে এ দেখুন, এ কিন্তু অবশ্যই ছেলে আর কি, তাই না? কেননা এখানে বলে দিয়েছে যে এ হলো বিয়ের ভাই, এ হলো বিয়ের ভাই। তাহলে যখনই আপনাকে বলবে এ হলো বিয়ের ভাই, তখন আপনাদের ছবি এইরকম আঁকতে হবে, ঠিক আছে? তখন আপনাদের ছবি কেমন আঁকতে হবে? এরকম। ক্লিয়ার? এটা গেল হচ্ছে প্রথম। চলুন নেক্সট আপনাদের জানতে হবে, আমি যদি বলি স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি যদি আপনাদের বলি যে এ হলো বিয়ের স্বামী, এ হলো বিয়ের স্বামী, এ হলো বিয়ের স্বামী, তাহলে এখানে কি বলা হচ্ছে যে এ হচ্ছে কার স্বামী? এখানে বি নামে একজন আছে, তার স্বামী। আর স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা কেমন থাকে? ভালো থাকে না খারাপ থাকে? কেমন থাকে? চলুন, ভালোই, ঠিক আছে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি আপনাদের মনে হয় ভালো থাকে আর কি, ঠিক আছে, তাহলে এখানে কি করবেন, স্বামী এবং স্ত্রীর মাঝে এখানে তীর চিহ্ন না দিয়ে আর কি এখানে একটা লাভ চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে? লাভ চিহ্ন দিয়ে দেবেন যদি ভালো থাকে আর কি। কিন্তু লাভ চিহ্ন যদি দেন আর কি, তাহলে ঘটনাটা এটা ঘটবে, কি ঘটবে, যে পরীক্ষার হলে লাভ চিহ্ন আঁকতে গিয়ে একটু সময় বেশি লাগবে আর কি, তাই না? তাহলে আপনারা এখান থেকে যেটা করবেন আর কি, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে না, শুধু ঝামেলা, তো এখানে ক্রস চিহ্ন টেনে দেবেন একটা, ঠিক আছে? বা আপনারা চাইলে লাভ চিহ্ন দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখুন, যখন এ আর বি এর মধ্যে ছবিটা এরকম আঁকা থাকবে, তখন আমি বুঝে যাব, কি বুঝে যাব, যে এ আর বি এর মধ্যে সম্পর্কটা কিসের সম্পর্ক, ভাই বোনের নাকি স্বামী স্ত্রীর? যখনই ক্রস চিহ্ন থাকবে বা লাভ চিহ্ন আপনারা দিতে পারেন, আপনাদের মর্জি, তো যখনই ক্রস চিহ্ন থাকবে তখন সেটা কেমন সম্পর্ক তাদের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? তো এখানে আপনি ক্রস চিহ্নও দিতে পারেন বা লাভ চিহ্নও দিতে পারেন আর কি, ঠিক আছে? আমি তো আমার জিডির যে সমস্ত ছেলেপিলে যারা আছে ওদেরকে সব তো ক্রস চিহ্ন দিয়েই শিখিয়ে দিয়েছি আর কি, ওরা ওটাতেই অভ্যস্ত। যাই হোক, তাহলে এ হলো বি এর স্বামী, তাহলে এখানে এ স্বামী না বি স্বামী, কে স্বামী বলুন? এ স্বামী, তাই তো? এ হচ্ছে কি এখানে স্বামী, তাহলে এ এর মাথায় কি করবেন, একটা যোগ দিয়ে দেবেন। তাহলে এখানে বি বলুন তো, বি এখানে ফিমেনাইন জেন্ডার নাকি মানে ম্যাসকুলাইন জেন্ডার, বলুন? তাহলে বি অবশ্যই কি ফেমিনাইন, মানে বি অবশ্যই মেয়ে আর কি, তাহলে বি এর মাথায় কি করবেন, একটা বিয়োগ দিয়ে দেবেন। এবার এখানে অনেকেই বলতে পারেন স্যার ছেলে তো বিয়ে হয় দু একটা দেখেছি, তো ওরকম ব্যতিক্রমে গেলে হবে না আর কি, ওরকম ব্যতিক্রম তো কম বেশি প্রত্যেকটা জায়গাতেই থাকে আর কি, তাই না? যখন এখানে একটা কথা মনে পড়লো আর কি, আমাদের ক্লাসে একজনের
মানে 6টা আঙুল ছিল আর কি। তো যাই হোক আর কি, তো যখন স্যার জিজ্ঞাসা করে আর কি যে বাবু বলো তো, ক্লাস 6-এ কি 5-এ আর কি, বাবু বলো তো যে আমাদের 2 হাত মিলিয়ে কয়টা আঙুল, ও বলেছে 11টা আর কি। এবার ও কিন্তু ওর জায়গায় ঠিক আর কি, ও তো ভুল বলেনি, ও যেটা দেখেছে সেটাই বলেছে আর কি। এবার অ্যাকচুয়ালি কি 10টা হওয়া উচিত ছিল, কিন্তু 11টা হয়েছে আর কি। তো এটা নিয়ে স্যার তো মানে প্রথমে জানতো না স্যার যে ওর 11টা আঙুল আর কি। তো পরে যখন স্যার জানে আর কি, পরে ওকে একটু বকাঝকা করেছিল, হ্যাঁ 11টা আঙুল কী করে হয়, তুই গুণ দেখি এরকম। তো পরে যাই হোক স্যারও দেখলো আর কি। তো এরকম ব্যতিক্রম কম বেশি থাকে আর কি, তাই না, যে ও কিন্তু ওর জায়গায় ঠিক ছিল, স্যারও স্যারের জায়গায় ঠিক ছিল, স্যার তো জানে 10টায় হয় আর কি। এবার ও যে 11টা বলেছে ও ভুল বলেনি আর কি। এটা হচ্ছে আমাদের জৈন ধর্মের কী যেন ছিল, অনেকান্তবাদ আর কি। ঠিক আছে, আমি যে কোনো একটা কথা বলছি, হয়তো সেই কথাটা আমার যে পার্সপেক্টিভ থেকে আর কি, ঠিক আছে, আমার দিক থেকে সেই কথাটা হয়তো সঠিক আর কি। আপনিও যে কথাটা বলছেন আর কি, সেটাও যে ভুল এমনটা নয় আর কি, সেটাও হয়তো আপনার যে পার্সপেক্টিভ রয়েছে আর কি, সেটা হয়তো ঠিক আর কি, তাই না। তো এরকমটা হতে পারে, এটাই জৈন ধর্মের অনেকান্তবাদের মূলনীতি আর কি। তো অবশ্যই এখানে দুই পক্ষকে অবশ্যই বুঝতে হবে আর কি, যে সে যেটা বলছে সেটাও ঠিক হলেও হতে পারে আর কি, যে আমি সবসময় যেটা বলবো সেটাই ঠিক হবে, অপরজন যেটা বলবে সেটা ভুল হবে, এমনটা তো কখনোই নয়, তাই না। তো অবশ্যই আমাদের দুই দিক অবশ্যই বিবেচনা করা উচিত। সেই জন্য আমাদের সব সময় আর কি, ঠিক আছে, সে যে জায়গায় রয়েছে সেই জায়গায় থেকে মানে ভাবা উচিত আর কি, যে আমি ওই জায়গায় নিজেকে কল্পনা করে বিষয়টিকে ভাবা উচিত, তাহলে সমস্যাগুলোর সমাধান খুব দ্রুত এবং তাড়াতাড়ি হবে আর কি। চলুন, ওটা একটা অন্য টপিক গেল। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে ছবি হবে হচ্ছে এরকম, ঠিক আছে। ছবি কেমন হবে, ছবি হচ্ছে এরকম। যদি ভাই বোনের সম্পর্ক থাকে তাহলে তো ছবি বলে দিলাম আপনাকে। তবে এখানে কিন্তু বিয়ের যে জেন্ডার সেটা আমরা জানতে পারছি না, বি ফিমেনাইন না ম্যাসকুলাইন আমি থোড়ি জানি আর কি, কিন্তু এ ম্যাসকুলাইন আর কি, মানে এ হচ্ছে ছেলে, কিন্তু এখানে আমরা জানতে পারলাম। নেক্সট 3 নম্বর যদি বলি যে এ হলো, চলুন, এ হলো বিয়ের বাবা, এ হলো বিয়ের বাবা, তাহলে এ হচ্ছে কি, এ হলো বিয়ের বাবা। এবার আমাকে একটা কথা বলুন তো, এখানে এ হলো বিয়ের বাবা, এখানে এ আর বি কি একই জেনারেশনে আছে নাকি জেনারেশন চেঞ্জেস কিছু আছে আর কি। আগের দুটো কিন্তু একই জেনারেশন গ্যাপ আছে, আগের দুটো কিন্তু আমরা একই জেনারেশনে পেয়েছি, ভাই এবং বোন একই জেনারেশন, স্বামী স্ত্রীও কিন্তু একই জেনারেশনে থাকে আর কি। নিচে যদি দেখেন আর কি যে এ হলো বিয়ের বাবা, তাহলে এ কি, এ হচ্ছে বিয়ের বাবা। তাহলে এখানে ছবিটা আপনি কেমনভাবে আঁকবেন, যে এ মানে এই এ নামক ব্যক্তিটা হচ্ছে বিয়ের বাবা, তাহলে বিয়ের বাবা, বিয়ের বাবা, তাহলে বি অবশ্যই কী হবে, নিচে হবে আর কি, তাই না। তাহলে বিয়ের বাবাকে, বিয়ের বাবা হচ্ছে, ছবিটা এরকম হবে, আর এর উপরে কি বসাবো আমরা, যোগ চিহ্ন বসাবো, তাহলে এখানে ছবিটা কেমন হবে, এরকম হবে। তাহলে আমাদের যেমন জেনারেশন থাকবে আমাদের ছবি কিন্তু সেরকমই আঁকতে হবে, নাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে এখানে বলেছে যে এ হলো বিয়ের বাবা, তাহলে এখানে একটা বি আছে, তাই তো, বি অবশ্যই নিচে থাকবে। তাহলে বিয়ের বাবাকে, বিয়ের বাবা হচ্ছে এ, এটা হচ্ছে বিয়ের বাবা। তাহলে এরকম যদি ছবি হয় তাহলে আমরা বুঝে যাব যে এখানে এ হচ্ছে বিয়ের বাবা, ঠিক আছে। তাহলে এখানে বি বলুন তো, বিয়ের জেন্ডার কি, ছেলে না মেয়ে, জানি না, একদমই সঠিক জানতে পারবো না, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এবার পরের স্টেটমেন্ট পড়ার পর আমি তখন বুঝতে পারবো সে ছেলে না মেয়ে, ঠিক আছে, দুটোই হতে পারে। 4 নম্বর আমি যদি এরকম বলি আর কি, যে এ হলো বিয়ের ছেলে, এ হলো বিয়ের, এ হলো বিয়ের ছেলে, তাহলে এর ছবিটা কেমন হবে, এর ছবিটা কেমন হবে, যে এ হলো বিয়ের ছেলে, তাহলে এ হচ্ছে, এখানে মনে করুন বি নামক একজন আছে, সেই বিয়ের এটা হচ্ছে ছেলে, তাহলে তার ছবিটা এরকম হবে, তাই তো। তার ছবিটা কেমন হবে, তার ছবিটা হবে এরকম। বা এখানে যদি এরকম একটা বলে দেয় যে এ হলো বিয়ের ঠাকুরদা, আমি 5 নম্বর দিয়ে আর একটা বুঝিয়ে দিচ্ছি, যদি এরকম বলে আর কি যে এ হলো বিয়ের ঠাকুরদা, ঠাকুরদা, তাহলে এখানে আমি ছবিটা কিভাবে আঁকবো আর কি, যে এ হচ্ছে, এ নামক একজন আছে এবং এই এ হচ্ছে বি এর ঠাকুরদা, মানে বি আছে তো, তাহলে বিয়ের আগের জেনারেশনে কে থাকবে, তার বাবা থাকবে আর কি, তাই তো, বাবা থাকবে, তাহলে এই বাবার বাবাটাকে আমরা কি বলবো, ঠাকুরদা বলবো। তাহলে এর ছবিটা কেমন হবে, এরকম হবে।
বাবার বাবাকে আমরা কি বলবো, ঠাকুরদা। তাহলে এখানে ছবিটা কেমন হবে, ছবিটা ঠিক আমাদের এভাবে আঁকতে হবে। তাহলে বলুন ছবি কিভাবে আঁকবো আমরা, বোঝা গেল? তাহলে যদি মেয়ে হয় আমরা বুঝতে পারবো, কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার পর যদি আমরা মেয়ে কিছু পাই আর কি, তাহলে উপরে আমরা মাইনাস সিম্বল দেব, আর যদি ছেলে হয় তাহলে আমরা প্লাস সিম্বল দেবো আর কি। যদি ভাই বোনের সম্পর্ক বলে, বা বোন বোন ভাই বোন হতে পারে, বা বোন বোন হতে পারে, বা ভাই ভাই হতে পারে, এরকম সম্পর্ক যদি থাকে তাহলে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে সেটাকে ডিনোট করব আর কি। আর যদি আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর হয় আর কি, তাহলে আমরা সেক্ষেত্রে সম্পর্কটাকে চিহ্নিত করব এরকমভাবে ক্রস চিহ্ন দিয়ে, বা অনেকে আপনারা লাভ চিহ্ন দিতে পারেন। ঠিক আছে, বলুন বোঝা গেল? স্যার 5 নম্বরটা আরেকবার হ্যাঁ, 5 নম্বরটা বলেছিল ম্যাডাম যে এ হলো বি এর ঠাকুরদা। তাহলে এ কি, এ হচ্ছে বি এর ঠাকুরদা। তাহলে বি আছে, তাহলে ঠাকুরদাতে পৌঁছাতে গেলে তো আমাকে বাবার কাছে যেতে হবে, তাই না? আমি আগের জেনারেশন বলে দিয়েছি আপনাদের, ঠাকুরদা কোন জেনারেশনে রয়েছে, আমাদের আগের জেনারেশনে তারা রয়েছে। তাহলে বিয়ের ঠাকুরদা হচ্ছে, তাহলে বিয়ের একজন বাবা থাকবে আর কি, তাহলে সেই বাবার বাবা হচ্ছে কে, ঠাকুরদা। তাহলে ছবি এরকম হবে, বি লিখবেন। এবার ঠাকুরদা কে সেটা তো আপনি জানেন না, আপনি বাবা লিখে দিলেন আর কি, তা বা প্লাস চিহ্ন দিয়েও আপনি ডিনোট করে দিলেন। তাহলে বিয়ের বাবা, তার বাবা হচ্ছে এ, সেটা হচ্ছে ঠাকুরদা। চলুন এবার আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, তাহলে দেখুন আমাদের যা কিছু রয়েছে সব ক্লিয়ার আমাদের হয়ে যাবে। চলুন প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন কি বলেছে এখানে, সবগুলোই PYQ, টোটাল 10টা ব্লাড রিলেশনের সম্পর্ক রয়েছে, 10টা করলে আর একটাও আপনাদের আটকাবে না, কিন্তু একটু সময় সাপেক্ষ, যদি প্র্যাকটিস না করেন তাহলে সময় লেগে যাবে। দেখুন কি বলেছে যে পি হলো কিউ এর মা, তাহলে পি হলো কিউ এর মা, তাহলে কীভাবে লিখবেন আপনি, এই যে পি আছে সেই পিকে, পি হচ্ছে কিউ এর মা, মানে কিউ নামে একজন আছে আর কি, সেই কিউ এর মাকে পি, তাহলে মা পি, তার মানে এটা সিম্বলটা কী হবে, মাইনাস হবে, তাই তো? তাহলে পি হচ্ছে কিউ এর মা, ছবি আমি এঁকে দিলাম। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে কিউ হলো আর এর বোন, এবং এই কিউটা হচ্ছে আর নামে একজন আছে, তো আর নামে একজন আছে, সেই আর এর বোন এটা, তাহলে বোন মানে কি, মাইনাস চিহ্ন দিয়ে দেবেন। তাহলে কিউ হচ্ছে আর এর বোন। নেক্সট কি বলছে যে আর হলো এস এর ভাই, আবার আর কে, আর হচ্ছে এস নামে একজন আছে, এখানে এস নামে একজন আছে, সেই এস এর ভাই, এস এর ভাই। তাহলে ভাই বোন মানে কি একই জেনারেশন, তাহলে আমাকে একই জেনারেশনে লিখতে হবে আর কি, যেমন যেমন জেনারেশন বলবে, যদি আগের জেনারেশনের বলে তাহলে উপরে লিখব, যদি বলে পরের জেনারেশন তাহলে নিচে লিখব। নেক্সট কি বলছে যে এস হলো টি এর স্বামী, খুবই ভালো কথা, তাহলে এস হচ্ছে টি এর স্বামী, তাহলে টি নামে একজন আছে আর কি, তাহলে টি এর স্বামীকে, তাহলে টি এর স্বামী হচ্ছে এস আর কি, তাহলে এদের মধ্যে সম্পর্ক ক্রস, এবং টি এর স্বামী এটা। তাহলে এখানে টি বলুন তো, টি স্ত্রী না স্বামী, মানে ছেলে না মেয়ে, মেয়ে, তাহলে মেয়ে মানে কি, মাথায় একটা এভাবে বিয়োগ চিহ্ন দিয়ে দিন। নেক্সট কি বলছে, তাহলে টি হলো ইউ এর বোন, ঠিক আছে, এবার টি হচ্ছে কি, ইউ নামে একজন আছে, আমি নিচে লিখে দিচ্ছি, এটা জায়গা হচ্ছে না, মানে ইউ নামে একজন আছে, তো সেই ইউ এর বোন আর কি, ইউ এর বোন মানে কি, এটা তো বিয়োগ চিহ্ন রয়েছে। এবং ইউ হলো কে, ইউ হলো ভি এর স্ত্রী, এবং ইউ হচ্ছে কি, ভি নামে একজন আছে আর কি, সেই ভি এর এটা স্ত্রী আর কি, ভি এর স্ত্রী, ঠিক আছে, ভি এর এটা স্ত্রী। আচ্ছা দেখা যাচ্ছে কি, আমি একটু এদিকে কি লিখবো, বাঁদিকে। তাহলে এবার এখানে বলছে যে এই পরিবারে মহিলা সদস্যের সংখ্যা কয়টা, তাহলে এই পরিবারে আপনি মহিলা কয়টা পাচ্ছেন, 3টে, 4টে তো। হ্যাঁ, তাহলে এই যে দেখুন পি একটা, কিউ একটা, এখানে এই যে টি একটা আর ইউ একটা, টোটাল তো 4টে মহিলা আমরা পাচ্ছি। তাহলে অ্যাকর্ডিং টু আপনারা আনসার করবেন অপশান নাম্বার C4 ক্যাট, মানে 4টে, তাই না? তাহলে এই পরিবারে মহিলার সংখ্যা কয়টা, এই পরিবারে মহিলার সংখ্যা হচ্ছে মাত্র 4টে। বলুন ক্লিয়ার? আরেকবার বলবেন? অবশ্যই বলবো। দেখুন ম্যাডাম, যেমন যেমন যা বলেছে তেমন তেমন আমি সাজিয়ে লিখে দিয়েছি, আর তো কিছুই করিনি, আপনাদেরকে এটুকুই সাজিয়ে লিখে দিতে হবে। দেখুন এখানে বলেছে যে পি হলো কিউ এর মা, পি হচ্ছে কিউ এর মা,
তাহলে এখানে একজন পি আছে আর কি, মাঝে মধ্যে আবার পেন ট্রাম্পটাতেও সমস্যা করে। চলুন, পি হলো কিউ এর মা, তাহলে পি হচ্ছে এখানে মনে করুন একজন কিউ আছে আর কি, সেই কিউ এর এটা মা। দেখুন ছবি আঁকা বোঝা গেল, প্রথম লাইন ক্লিয়ার। তাহলে পি হচ্ছে কিউ এর মা, তাহলে কিউ একজন আছে, এটা মনে করুন কিউ, সেই কিউ এর মা, এই সরি প্লাস চিহ্ন দিয়ে দিয়েছে তো এটা মাইনাস হবে, হ্যাঁ। তাহলে পি হচ্ছে কিউ এর এটা মা। নেক্সট কি বলছে যে কিউ হলো আর এর বোন। এবার এই কিউটা হচ্ছে আর নামে একজন আছে, সেই আর এর বোন, এটা ছবি হয়ে গেল এরকম। পরে বলছে যে আর হলো এস এর ভাই, আর হচ্ছে আবার এখানে এস নামে একজন আছে, সেই এস এর ভাই, এটা আর হলো এস এর ভাই। আবার বলছে যে এস হলো টি এর স্বামী। এবার এস হচ্ছে কি, এস হচ্ছে এখানে একজন টি আছে, সেই টি এর স্বামী, এটা এস হলো টি এর স্বামী, এবং এদের মধ্যে সম্পর্ক এভাবে ক্রস দিয়ে দেবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক। নেক্সট বলছে যে টি হলো ইউ এর বোন। এবার টি হচ্ছে এখানে একজন ইউ আছে আর কি, সেই ইউ এর এটা বোন, বোন মানে কি বিয়োগ চিহ্ন। নেক্সট কি বলছে যে ইউ হলো ভি এর স্ত্রী, তাহলে ইউ হচ্ছে আবার এখানে একজন ভি আছে, সেই ভি এর স্ত্রী, এটা যেমন যা বলেছিল তেমনভাবে আমরা সাজিয়ে লিখে দিলাম। এবার বলুন এই পরিবারে মহিলা আমরা কতজন পেলাম? তো দেখুন পি একজন মহিলা, কিউ একজন মহিলা, টি একজন মহিলা, আর ইউ একজন মহিলা, টোটাল 4টা মহিলা আমরা পেলাম। বোঝা গেল? চলুন আরও কয়েকটা করুন, দেখুন আশা করি হয়ে যাবে। চলুন এই একটা প্রবলেম, এটা করলে আপনাদের আর কোনো কিছু আটকাবে না আর কি, এবং টাফেস্ট এটাই, ব্লাড রিলেশনের সবচেয়ে টাফেস্ট প্রবলেম এটাই। আচ্ছা, এটা করার আগে আপনারা সবার শেষের প্রবলেমটা করুন। চলুন 10এর প্রবলেমটা করুন। বলছে রামের এক ভাই আছে যার নাম হচ্ছে অনিল। রাম হলো গোপালের ছেলে, অনিলা হলো গোপালের স্ত্রী। এটা এটা নন্দ, টাইপিং মিস্টেক, নন্দ। বলছে রামের এক ভাই আছে যার নাম অনিল। রাম হলো গোপালের ছেলে, অনিলা হলো গোপালের স্ত্রী, নন্দু হলো গোপালের বাবা। তাহলে অনিলের সাথে নন্দুর সম্পর্ক কি? তাহলে আপনাকে একই রকমভাবে সেই ছবি আঁকতে হবে আর কি। কী করতে হবে? ছবি আঁকতে হবে। তাহলে ছবি আঁকা আমরা শুরু করি। যেমন যা বলবে তেমনভাবে আমাদের ছবি আঁকতে হবে, এবং ছবির আঁকার যে কন্ডিশানগুলো আপনাদের বলা হয়েছে, যেমন জেনারেশান বলবে, যদি আগের জেনারেশানে বলে তাহলে উপরে লিখবেন, যদি পরের জেনারেশানে বলে তাহলে নিচে লিখবেন। যদি সম্পর্ক ভাই বোনের বোঝায় আর কি, মানে সেটা ভাই হতে পারে, বোন হতে পারে, বা ভাই বোন হতে পারে, সম্পর্ক যদি এরকম বোঝায় তাহলে দুই দিকে তীর চিহ্ন দিয়ে দেবেন আর কি। আর সম্পর্ক যদি আপনার স্বামী স্ত্রীর বোঝায় আর কি, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ক্রস চিহ্ন বা লাভ চিহ্ন আপনার যেটা ঠিক মনে হয় সেটা আপনি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। মানে এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আর কি, যে তাদের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কেমন আছে আর কি, এটুকু আপনাকে বুঝতে হবে। চলুন তাহলে আমরা একটা করে দেখি। দেখুন প্রথমেই কি বলছে, প্রথমেই আপনাকে বলছে যে রামের এক ভাই আছে, খুব ভালো কথা, যার নাম হচ্ছে অনিল। তাহলে রাম আছে, তাহলে রামের একটা ভাই আছে, তাই না? তাহলে রাম এবং ভাইয়ের নামও বলে দিয়েছে, তার নাম হচ্ছে অনিল, তাই তো? তার নাম কি? তার নাম হচ্ছে অনিল। এবার এক্ষেত্রে দেখুন আপনাদের জেন্ডার মানে আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হচ্ছে না। অনিলও কি যোগ, রামও মেয়ে নিশ্চয়ই হবে না আর কি, রামও নিশ্চয়ই ছেলেই হবে, তবে এখন আমরা প্লাস চিহ্ন দেবো না আর কি, পড়ি না পরেরগুলো আর কি, ঠিক আছে? তাহলে রামের একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে কি? অনিল। আর এটুকু নিশ্চয়ই আপনারা জানেন যে আমি যদি বলি ভাই কি কখনো মেয়ে হবে? নিশ্চয়ই মেয়ে হবে না। আমি যদি বলি বাবা কখনো মেয়ে হবে? ঠাকুরদা কখনো মেয়ে হবে? নিশ্চয়ই মেয়ে হবে না। মানে এরকমও ভুল ছেলে বলে যে একটা করে আর কি অফলাইনে, যে বাবা হচ্ছে আর মানে উপরে বিয়োগ দিয়ে দিয়েছে আর কি,
তো এরকম বাবা নিশ্চয়ই মেয়ে হবে না আর কি, সে যেমনই হোক ছেলেই হবে। তো রামের একটা ভাই আছে, তার নাম হচ্ছে অনিল, একে দিলাম। রাম হলো আবার গোপালের ছেলে, তাহলে রাম হচ্ছে গোপালের ছেলে, তাহলে গোপালটা আমরা উপরে লিখবো, মানে গোপালটা আগের জেনারেশন হবে নাকি পরের জেনারেশন হবে? আগের হবে। তাহলে গোপালের ছেলেকে রাম, তাহলে মনে করুন এখানে গোপাল নামে একজন আছে, সেই গোপালের ছেলে হচ্ছে কে রাম। এবার রামের উপরে আমরা কি দেবো? প্লাস চিহ্ন দেবো। এবার আমরা বুঝতে পারছি যে রাম হচ্ছে একটি ছেলে, তাহলে গোপালের ছেলে যেহেতু বলে দিয়েছে রাম, খুবই ভালো কথা। নেক্সট কি বলছে যে অনিলা হলো গোপালের স্ত্রী, তাহলে গোপালের আবার একজন স্ত্রী আছে, তাহলে গোপালের স্ত্রীর নাম কি? অনিলা। গোপালের স্ত্রীর নাম কি? গোপালের স্ত্রীর নাম হচ্ছে অনিলা। ঠিক আছে, গোপালের স্ত্রীর নাম অনিলা। নেক্সট কি বলছে? নন্দু হলো গোপালের বাবা, আর নন্দু একজন আছে যে আবার হচ্ছে গোপালের বাবা, গোপালের এটা বাবা, এটা তাই না, নন্দু হচ্ছে গোপালের বাবা। তাহলে এখানে বলেছে যে অনিলের সাথে নন্দুর সম্পর্ক কি, তাহলে অনিলের সাথে নন্দুর সম্পর্ক কি? তাহলে আগে দেখুন এই যে রামের সঙ্গে অনিলের সম্পর্ক কি, রামের সঙ্গে অনিলের সম্পর্ক বুঝতে পারছেন? এরা তো দুজনে ভাই ভাই, তাই না, রাম আর অনিল ভাই ভাই। তাহলে রামের বাবা গোপাল, রামের বাবা হচ্ছে গোপাল, তার মানে অনিলের বাবাও গোপাল। রামের বাবা যেহেতু গোপাল, তাহলে অনিলের বাবাও গোপাল। রামের মাকে অনিলা, কেননা গোপাল আর অনিলার মধ্যে সম্পর্ক কি? স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে রামের মাকে অনিলা, তাহলে অনিলের মাওকে এই অনিলা, তাই তো। তাহলে রামের ঠাকুরদা হচ্ছে নন্দু, মানে রামের বাবার বাবা হচ্ছে নন্দু, তাহলে অনিলেরও বাবার বাবা হবে নন্দু আর কি। তাহলে এখানে কি বলছে? ব্রাদার্স সন, অপশন নাম্বার সি, ব্রাদার্স সন মানে কি? ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে কিভাবে হচ্ছে? এটা হচ্ছে বাবার বাবা। অপশন নাম্বার বি করবেন, তাই তো, অপশন নাম্বার বি করবেন সঠিক আনসার, সেটা হচ্ছে ফাদার্স ফাদার, মানে হচ্ছে বাবার বাবা। বলুন, বোঝা গেল? বাহ, খুব সুন্দর। চলুন আর একটা সমস্যার সমাধান করুন, চলুন এটাই করুন, আর একটা করুন, দেখুন বাকি সবগুলো আপনারা পেরে যাবেন আর কি। এবং এটাই ব্লাড রিলেশনের সবচেয়ে টাফেস্ট প্রবলেম, এর চেয়ে টাফেস্ট হয় না আর কি। বলছে টি ইন্টু ইউ বলতে বোঝায় টি হলো ইউ এর মা, তারপর টি প্লাস ইউ বলতে বোঝায় টি হলো ইউ এর বোন, টি ভাগ ইউ বলতে বোঝায় টি হলো ইউ এর মেয়ে, আর টি বিয়োগ ইউ বলতে বোঝায় টি হলো ইউ এর স্ত্রী। এবারে নিচে একটা ইকুয়েশান দিয়েছে আপনাকে, কি ইকুয়েশান দিয়েছে? যে এ ইন্টু বি প্লাস সি ভাগ ডি অভিব্যক্তিতে এ এর সাথে ডি কীভাবে সম্পর্কিত, এর সাথে ডি কিভাবে সম্পর্কিত। তাহলে আপনাকে একটা একটা করে দেখতে হবে, কিচ্ছু করার নেই, তাই না। এবং আপনাকে কন্ডিশন বলেই দিয়েছে, তাহলে সবার প্রথমে এইটুকু দেখুন, আগে যে থাকবে তার কাজ আগে করুন, এখানে আবার বদমাস রুল করতে যাবেন না, ঠিক আছে। যে আগে তো ভাগের কাজ হবে, তাহলে আপনি ভাগের কাজ সিকে ডি দিয়ে ভাগ করবেন কি করি, তো ওসব নিয়ম এখানে লাগাতে যাবেন না। তো এ ইন্টু বি, এ ইন্টু বি বলে দিয়েছে, তাহলে এ ইন্টু বি মানে কি? এখানে টি ইন্টু ইউ মানে কি বলে দিয়েছে? টি ইন্টু ইউ মানে বলে দিয়েছে যে টি হলো ইউ এর মা, মানে এখানে কি বলে দিয়েছে? যে টি হলো ইউ এর মা, টি হলো ইউ এর মা, তার মানে নিশ্চয়ই এখানে এ হলো বি এর মা, বোঝা গেল? এ হলো বি এর মা, তাহলে এখানে এ হচ্ছে কার মা? এ হচ্ছে বি নামে একজন আছে, সেই বি এর এটা মা। দেখুন ছবি বুঝতে পারলেন কিনা? তাহলে এখানে দেখুন গুণ চিহ্ন আছে, তাহলে আমি গুণ চিহ্ন খুঁজবো, যে গুণ চিহ্ন কোথায় রয়েছে? এখানে টি ইন্টু ইউ আছে, টি ইন্টু ইউ বলতে কি বোঝায়? যে টি হলো ইউ এর মা, তার মানে এখানে এ হবে বি এর মা, তাহলে এখানে এ আছে, এ হচ্ছে এখানে একজন বি নামক একজন আছে, সেই বি এর মা হচ্ছে এটা, ছবি এঁকে দিলাম, খুবই ভালো কথা। নেক্সট কি বলছে? নেক্সট যোগ চিহ্ন, যোগ চিহ্ন মানে কি? যোগ চিহ্ন মানে এখানে বলেই দিয়েছে যে টি হলো ইউ এর বোন, তার মানে এখানে বি হবে সি এর বোন, বি হবে সি এর বোন, তাহলে এখানে বি হচ্ছে কার বোন? সি এর বোন, তার মানে এখানে একজন সি আছে, সেই সি এর বোন হচ্ছে এটা, তাহলে বোন মানে কি? এটা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, সি এর বোন, ক্লিয়ার। তারপরে দেখুন ভাগ আছে, ভাগ মানে আমরা কি জানি? ভাগ মানে কই? এই তো ভাগ, তাহলে ভাগ মানে বলে দিয়েছে যে টি হলো ইউ এর মেয়ে, তার মানে এখানে নিশ্চয়ই সি হবে ডি এর মেয়ে,
টি হলো ইউ এর মেয়ে, তার মানে হচ্ছে সি হলো ডি এর মেয়ে। তাহলে এখানে সি কার মেয়ে? সি হচ্ছে ডি নামে একজন আছে, ডি নামে একজন আছে, সেই ডি এর মেয়ে হচ্ছে এটা, ডি এর মেয়ে হচ্ছে এটা। এবার আপনাকে এখানে বলেছে যে অভিব্যক্তিতে এ এর সাথে ডি কিভাবে সম্পর্কিত, মানে তাহলে এ আর ডি কিভাবে সম্পর্কিত, এ আর ডি কিভাবে সম্পর্কিত। তো একটু ভালো করে বুঝুন, বি এর মাকে এ, তাহলে এর মেয়েকে, এর মেয়ে হচ্ছে বি, তাই তো, এর মেয়ে হচ্ছে বি। এবার বি আর সি এর মধ্যে সম্পর্ক কি? বি আর সি এর মধ্যে সম্পর্ক এর হচ্ছে বোন বোন আর কি, তাই না? তার মানে নিশ্চয়ই এরও মেয়ে হচ্ছে সি, তাহলে এর মেয়ে বি এবং এর মেয়ে সি, তাই তো, এরই মেয়ে এরা দুজন আর কি। এবার এখানে বলে দিয়েছে যে সি এর বাবা ডি, তাহলে সি এর বাবা যদি ডি হয় তাহলে বি এরও বাবা ডি হবে আর কি, হ্যাঁ কি না? এরা যে এদের সম্পর্ক যেহেতু বোন আর কি, তার মানে বুঝতে পারছেন এ আর ডি এর মধ্যে সম্পর্কটা কি? এ তো মা পেয়েই গেছি আমি, তাহলে এ নিশ্চয়ই বাবা আর কি, এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্রস চিহ্ন, মানে হাজব্যান্ড, তাই না? তাহলে এ এর সাথে ডি কিভাবে সম্পর্কিত? এ এর সাথে ডি সম্পর্কিত ছেলে, এ আর ডি কি ছেলে, বা এদের মধ্যে সম্পর্ক কি ভাই, বা এদের মধ্যে সম্পর্ক কি বাবা? অপশন নাম্বার সি, স্বামী, তাই না? তাহলে ডি হচ্ছে কি? ডি হচ্ছে এ এর স্বামী। তাহলে এর সাথে ডি কিভাবে সম্পর্কিত? স্বামী, অর্থাৎ ডি হচ্ছে এ এর স্বামী। বুঝুন, বলুন, বোঝা গেছে? ক্লিয়ার? এরপরে দেখুন আর এক কোনো প্রবলেম আপনাদের আর আটকাবে না। চলুন করুন আর একটা। চলুন, অনেকগুলো আছে, এবার দুয়েরটাতে যাই, ঠিক আছে? চলুন দুয়েরটা করি, একটা একটা করেই যাই। চলুন, সবগুলো প্রবলেম আমি করাবো না, আপনাদের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, টোটাল 10টা আছে, আপনারা চেষ্টা করবেন, আশা করছি কোনোটাতেই সমস্যা হবে না। বলছে এ ইন্টু বি বনে বোঝাই এ হলো বি এর ভাই, বি প্লাস এ প্লাস বি বলতে বোঝাই এ হলো বি এর বাবা, এ মাইনাস বি বলতে বোঝাই এ হলো বি এর বোন, আর এ ভাগ বি মানে বোঝাই হচ্ছে এ হলো বি এর স্ত্রী। এবার এখানে আপনাকে একটা ইকুয়েশান দিয়ে দিয়েছে, বলছে পি ইন্টু কিউ প্লাস এইচ প্লাস ডি বিয়োগ বি যোগ এম হয়, তাহলে কিউ কীভাবে এম এর সাথে সম্পর্কিত। একটা প্রবলেমও আপনার কঠিন নয় আর কি, সব সহজ প্রবলেম। কিন্তু স্পিড না থাকলে গ্রুপ সিডিতে তো উদ্ধার হয়ে যাবে। গ্রুপ সিডিতে আপনাদের মানে টাইম যা দিয়েছে না, কত 1 ঘন্টা 20 মিনিট গ্রুপ ডিতে মনে হয়, তো টাইম ভেসে যাবে আর কি। অন্যান্য এক্সামে তো টাইমই পাওয়া যায় না, 40 সেকেন্ড টাইম থাকবে একটা প্রশ্ন সমাধান করে ওএমআর গোল করার জন্য, যেটা ডাব্লিউবিপিতে থাকে। এবং এবছর ডাব্লিউবিতে 2টো দিয়েছিল ব্লাড রিলেশন, এবং সব এক্সামে আসে। রিজনিং থাকা মানে ব্লাড রিলেশন থেকে প্রবলেম থাকা আর কি। চলুন তাহলে দেখি একটা একটা করে। প্রথমে আমরা গুণ খুঁজবো আর কি। তাহলে গুণ মানে কোথায়? এই যে এ গুণ বি মানে কি বলে দিয়েছে, যে এ হলো বি এর ভাই, তার মানে নিশ্চয়ই এখানে পি হচ্ছে কিউ এর ভাই। তাহলে পি হলো, এখানে মনে করুন একজন কিউ আছে, সেই কিউ এর ভাই, এটা ছবি এঁকে দিলাম। তাহলে পি হচ্ছে কি? পি হচ্ছে কিউ এর ভাই। নেক্সট দেখুন যোগ মানে কি? যোগ মানে আপনাকে বলেই দিয়েছে যে এ হলো বি এর বাবা, তার মানে এখানে কিউ হচ্ছে এইচ এর বাবা। তো এখানে কিউ হলো কি? এইচ নামে একজন আছে, সেই এইচ এর এটা বাবা।
এইচ এর বাবা। যেভাবে জেনারেশন যেমন বলবে ঠিক তেমনভাবে আপনাকে লিখতে হবে। নেক্সট আবার যোগ বলেছে, আবার যোগ মানে কি, তাহলে এখানে এইচ হলো ডি এর বাবা, এবার এইচ হচ্ছে ডি নামে একজন আছে, সেই ডি এর বাবা হচ্ছে এইচ। বিয়োগ মানে কি বলে দিয়েছে, বিয়োগ মানে হচ্ছে এ হলো বি এর বোন, তার মানে এখানে ডি হলো বি এর বোন, তাহলে ডি হচ্ছে এখানে একজন বি আছে আর কি, একজন বি আছে, সেই বি এর এটা বোন। নেক্সট কি বলছে, যোগ, যোগ মানে আপনার তো জানেনই আর কি, যোগ মানে কি বলেছে, যোগ মানে হচ্ছে ওই এ হলো বি এর বাবা, তার মানে এখানে বি হলো এম এর বাবা, তাহলে বি হচ্ছে বি হলো এম এর বাবা। এম এর বাবা, তাই না? তাহলে বি হচ্ছে কি, বি হচ্ছে এম এর বাবা। সম্ভবত এখানে কোথাও একটা ভুল রয়েছে আর কি। এবার এখানে জিজ্ঞাসা করেছে যে কিউ কিভাবে এম এর সাথে সম্পর্কিত, কিউ কিভাবে এম এর সাথে সম্পর্কিত, তার মানে কিউ চাইছে, এখানে কিউ আছে আর এটা হচ্ছে এম, এটা প্রথম জেনারেশান, এটা দ্বিতীয় জেনারেশান, এটা আবার তৃতীয় জেনারেশান, মানে আগের 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 তার আগের জেনারেশানে চলে যাচ্ছে আর কি। আচ্ছা এক মিনিট, আমি তো হাফ করে আটকেছি, এক মিনিট আমি প্রবলেমটা একবার দেখি, সম্ভবত কোথাও একটু ভুল রয়েছে আর কি, টাইপিং মিস্টেক হলেও হতে পারে, জাস্ট 1 মিনিট। চলুন, এ গুণ বি বলতে বোঝায় এ হলো বি এর ভাই, তবে এ যোগ বি বলতে বোঝায় এ হলো বি এর বাবা, এ হলো বি এর বাবা। এ বিয়োগ বি বলতে বোঝায় এ হলো বি এর বোন। এ ভাগ বি বলতে বোঝায় এ হলো বি এর স্ত্রী। ঠিক আছে, পি গুণ কিউ, হ্যাঁ এখানে যেটা সমস্যা হয়েছে এটা ভাগ, মানে এই যে পরপর আমরা দুটো যোগ পাচ্ছি না, মানে প্রথমে গুণ পাচ্ছি, গুণের পর যে যোগটা পেলাম না, এটা ভাগ আর কি। চলুন এবার করুন, আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে ভাগ। যদি পি ইন্টু কিউ ভাগ এইচ যোগ ডি বিয়োগ বি যোগ এম, এবার করুন, এটা ভাগ, মানে ওই যে আগের জেনারেশন, মানে ঠাকুরদার আগের জেনারেশনে যাবে না, ঠাকুরদার আগের জেনারেশনে কারা থাকে, বড় মা বড় বাবা এরকম যা বলে আর কি, ওই জেনারেশনে যাবে না। এবার দেখুন এটা হচ্ছে ভাগ, তাহলে এবার দেখুন হয়ে যাবে। দেখুন তাহলে প্রথমে গুণ, তাহলে গুণ মানে কি, এ হলো বি এর ভাই, তার মানে পি হলো কিউ এর ভাই, তাহলে পি হচ্ছে এখানে মনে করুন একজন কিউ আছে, সেই কিউ এর ভাই এটা, তাহলে পি হলো কিউ এর ভাই। তারপর ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে যে এ হলো বি এর স্ত্রী, তার মানে এখানে কিউ হচ্ছে এইচ এর স্ত্রী, কিউ হচ্ছে এখানে মনে করুন একজন এইচ আছে, সেই এইচ এর স্ত্রী এটা। এইচ এর স্ত্রী এটা। নেক্সট যোগ আছে, মানে এইচ হচ্ছে কি ডি এর বাবা, মানে যোগ মানে আপনারা জানেন যে এ হলো বি এর বাবা, তার মানে এখানে এইচ হচ্ছে ডি এর বাবা, তাহলে একজন ডি আছে, সেই ডি এর বাবা হচ্ছে এটা। নেক্সট কি বলছে, বিয়োগ, বিয়োগ মানে কি, বিয়োগ মানে হচ্ছে এ হলো বি এর বোন, তার মানে এখানে ডি হচ্ছে বি এর বোন, ডি হচ্ছে বি নামে একজন আছে আর কি, বি নামে একজন আছে, সেই বি এর বোন হচ্ছে এটা, বি এর বোন। আর যোগ মানে কি, যোগ মানে আপনাকে বলেই দিয়েছে যে এ হলো বি এর বাবা, তার মানে এখানে বি হচ্ছে এম এর বাবা, এখানে একজন এম আছে, সেই এম এর বাবা হচ্ছে এটা। এইবার দেখুন সম্পর্কটা কোথায় গিয়ে হচ্ছে, বি হচ্ছে এম এর বাবা। এবার বলুন আনসার কি করলেন। এবার জিজ্ঞাসা করেছে যে এখানে
কিউ কিভাবে এম এর সাথে সম্পর্কিত, মানে এই যে কিউ, কিউ এর সাথে এই এম এর সম্পর্ক কি। তাহলে একটু ভালো করে বুঝুন আর কি। তাহলে এম এর বাবাকে, এম এর বাবা হচ্ছে বি, তাই না? আর বি এর বাবাকে, এরা দুজনের মধ্যে তো ভাই বোনের সম্পর্ক, তাহলে ডি এর বাবা যেহেতু এইচ, তার মানে বি এর বাবাও এইচ, হ্যাঁ কি না? বি এর বাবাও এইচ, তাই না? তাহলে এটা যদি দেখি আর কি, তাহলে এটাকে বি হচ্ছে বাবা, তাহলে এটাকে এইচ হচ্ছে এর বাবা, মানে হচ্ছে বাবার বাবা এটা, এবং এটা বাবার বাবার স্ত্রী আর কি, তাই না? তাহলে এখানে ঘটনাটা কী হবে, বাবার মা। একদমই তাই, আনসার করবেন এটা অপশন নাম্বার ডি, এটা তো বাবা, তাই তো? তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, এই কিউ আর এইচ এর মধ্যে সম্পর্ক কি, এরা তো স্বামী স্ত্রী, এইচ আর কিউ স্বামী স্ত্রী, তাই না? তাহলে আমার বাবাকে, আমার বাবা হচ্ছে এই যে বিটা হচ্ছে বাবা, আর বি এর বাবা হচ্ছে এইচ, এবং বি এর মাকে, বি এর মা হচ্ছে কিউ, তার মানে এটা হচ্ছে বাবার মা। আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার ডি, বাবার মা। তাহলে বি হচ্ছে বাবা এবং কিউ হচ্ছে কি, বি এর মা আর কি, তাহলে বাবার মা হচ্ছে এটার সঠিক আনসার। বলুন বোঝা গেল? এখানে ভাগ ছিল, এখানে যোগ ছিল না, সেই জন্যই মানে এটা টাইপিং মিস্টেক যা হয়ে গেছে চ্যাট জিপিটি, তো যাক মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে নেয় আর কি ওরা। বলুন এবার বোঝা গেল কিনা, কনসেপ্টটা বোঝা গেল যে কিভাবে কি হবে না হবে। বোন তো হচ্ছে না, মায়ের মা, মায়ের মা না, মায়ের মাও তো হচ্ছে না, বাবার বোন না, বাবার বোন তো নয় আর কি, বাবার মা। হ্যাঁ স্যার বোঝা গেছে আর কি। চলুন তাহলে এই ছিল আপনাদের ব্লাড রিলেশন, বাকি আরও অনেকগুলো প্রবলেম আপনাদের রয়েছে, তো এগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন, আমি পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আশা করছি ব্লাড রিলেশন নিয়ে কোনো রকম কোনো সমস্যা আপনাদের এরপর থেকে আপনাদের আর হবে না আর কি, বা এরপর আপনারা যে কোনো পিওয়াইকে উঠিয়ে দেখুন আর কি। হ্যাঁ স্যার বুঝতে স্যার একটু টাইম বেশি লাগছে, হ্যাঁ একটু টাইম বেশি লাগবে আর কি, ব্লাড রিলেশনে একটু টাইম বেশি লাগবে। কারণ একটু বড় বড়গুলো ইকুয়েশান দিয়ে দেয় তো ওই সময়ের মধ্যে, তার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে আর কি। আর আপনাদের গ্রুপ সিডিতে টাফেস্ট চ্যাপ্টারগুলোই দিয়েছে, ব্লাড রিলেশন, এর আগের দিন সিটিং অ্যারেঞ্জমেন্ট কি না ওই প্রপোর্শন যেটাকে বলছে, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, এই দুটোই একটু টাফেস্ট চ্যাপ্টার আর কি, বাকিগুলো সহজ। অ্যানালজি পার্ট আপনাকে ওই স্কোয়ার কিউব এগুলো মুখস্থ রাখতে হবে, একটা সিকোয়েন্স মাথায় রাখতে হবে, কীভাবে কোথায় কী গেল না গেল সেভাবে আপনাদের নিয়ে যেতে হবে। স্যার মক নিন, হ্যাঁ মক এই তো প্রশ্নগুলো দিয়ে দেবো। আর রিজনিংয়ের মক বলছেন, হ্যাঁ রিজনিংয়ের মক টেস্ট তো রয়েছে অ্যাভেলেবেল, প্রচুর রয়েছে, কিন্তু থিওরি না বুঝে আর কি মক টেস্ট দিতে গেলে তো ভয় লাগবে। তো থিওরিটুকু আপনাদের একটু ভালো করে আগে বুঝে নিতে হবে। স্যার জিওগ্রাফি মক টেস্ট নিন। চলুন তাহলে জিওগ্রাফি মক টেস্ট আপনাদের টোটাল ক্লাস আছে হচ্ছে 40টা, তাহলে প্রথম 10টা ক্লাসের ওপর থেকে আগামীকালকে আপনাদের মক টেস্ট হচ্ছে জিওগ্রাফির ওপর থেকে। ম্যাথের মক টেস্ট লাগবে, চলুন ম্যাথের তাহলে মক টেস্ট প্রথম যে 10টা চ্যাপ্টার আছে আর কি, ম্যাথের যে প্রথম 10টা চ্যাপ্টার, ম্যাথ থেকেও তো অনেকগুলো ক্লাস রয়েছে আমার 40টা, তাহলে ম্যাথের যে প্রথম 10টা চ্যাপ্টার আছে এই 10টা চ্যাপ্টার আপনারা রিভিশন করুন, এই 10টা চ্যাপ্টারের ওপর থেকে আমি প্রশ্ন মক টেস্টের পাঠিয়ে দেবো, ঠিক আছে? একটা মক টেস্টের প্রশ্ন সম্ভবত আমি দুপুরের দিকে পাঠাবো, একটা পাঠাবো হচ্ছে আপনাদের সন্ধ্যার দিকে আর কি। টাইম আমি জানিয়ে দেবো, আপনাদের সুবিধা মতো করবেন, কিন্তু অবশ্যই টাইমটাকে খেয়াল রাখবেন আর কি। আমি মক টেস্ট দিয়ে দেবো, টাইম আপনাদের জানিয়ে দেবো, আপনারা যখন মক টেস্টটা দেবেন তখন ঘড়িটা অবশ্যই দেখবেন যে কয়টা বাজে আর কি, এবং ওই সময়ের মধ্যে আপনি করতে পারছেন কি না সেটা অবশ্যই দেখবেন, কেননা প্রশ্ন করলেই তো হবে না, তাড়াতাড়ি করতে হবে। অনেক